In this chapter আমরা কি পড়ব? Introduction regarding the peptic ulcer, pathophysiology, etiology or risk factor, types of peptic ulcer disease, clinical presentations, investigations and diagnosis, complications of the peptic ulcer disease, how we can manage the peptic ulcer disease, এই কয়েকটা জিনিস আমরা এই চ্যাপ্টারে পড়ব। And peptic ulcer disease is very much important as well as it is a very much common for all the doctors. So to become a doctor you must have to be adequate knowledge regarding the peptic ulcer. Peptic ulcer by definition, this is an lesion in the lining mucosa of the digestive tract, typically in the stomach or duodenum, caused by the digestive action of the pepsin and stomach acids. তাহলে আমরা গ্যাস্ট্রাইটিসে কি পেয়েছিলাম যে গ্যাস্ট্রিক মিউকোসাটার ইরোশন হচ্ছে, আর এখানে পাচ্ছি কি ইট ইজ দি লেশন ইন দি লাইনিং মিউকোসা অফ দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মেনলি স্টমাক অ্যান্ড ডিউডেনাম, কজড বাই দি ডাইজেস্টিভ অ্যাকশন অফ দি পেপসিন অ্যান্ড স্টমাক অ্যাসিড। তাহলে স্টমাকের ভিতরে যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ যে পেপসিন সিক্রেশন হচ্ছে, এদের একটা যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কি হচ্ছে, লাইনিং মিউকোসাটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, সেখানে আলসার ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা ডেফিনেশন কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করি ডিফাইন পেপটিক আলসার, দেন ইউ শুড হ্যাভ টু অ্যান্সার লাইক দিস: পেপটিক আলসার ইজ এ লেশন ইন দি লাইনিং মিউকোসা অফ দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, টিপিক্যালি স্টমাক অ্যান্ড ডিউডেনাম, caused by the digestive action of the pepsin and acid. ক্লিয়ার? এখানে আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলছি কিন্তু মেইনলি স্টমাক অ্যান্ড ডিউডেনাম। কমনলি আমরা পেপটিক আলসারটা পাই স্টমাক অ্যান্ড ডিউডেনামের আলসার হলে, বাট ইন রিয়ার সিচুয়েশনস ইট মে গেট ইন এলসহয়ার ইন দি ডাইজেস্টিভ সিস্টেম, সেটা আমরা পরে পড়বো। বাট কমনলি তোমরা যদি শুধু বলো যে স্টমাক অ্যান্ড ডিউডেনাম, ইট ইজ অলসো কারেক্ট। লেশন মে সাবসিকুয়েন্টলি অকার ইনটু দি lamina propria and mucosa to cause bleeding. Most of the peptic ulcer either in the duodenum or in the stomach. Ulcer may also occur in the lower esophagus due to reflection of the gastric content and rarely in the areas of the small intestine. তাহলে এখানে আমরা পাচ্ছি কি কমনলি এটা স্টমাক অ্যান্ড ডিউডেনামে পাচ্ছি, আর পাচ্ছি কি the lower end of the esophagus পাচ্ছি, and rarely in the other parts of the stomach, small intestine. তোমাদের কাছে কমন কোশ্চেন আসবে ডিফাইন পেপটিক আলসার, হোয়াট আর দ্য কমন সাইটস অফ পেপটিক আলসার। যদি কমন সাইটস অফ পেপটিক আলসার জিজ্ঞাসা করা হয়, ইউ শুড হ্যাভ টু অ্যান্সার লাইক দিস: দ্য ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, ইট ইজ দ্য কমনেস্ট সাইট, দেন দি লেচার কার্ভেচার অফ দি স্টমাক, লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস। আর একটা ডিজিজে আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি, সেটা আমরা পরে পড়ব। এই গ্যাস্ট্রোজেজুনোস্টমিটা যখন স্টমাক এবং জেজুনামের সাথে যখন অ্যানাস্টোমোসিস করা হয়, তখন স্টমাকের যে অ্যাসিডগুলো জেজুনামকে ইরিটেট করে ওখানেও একটা মার্জিনাল আলসার করতে পারে, যাকে আমরা বলি স্ট্রমাল আলসার। এই একটা পাওয়া যায়। আরেকটা ক্ষেত্র আছে, সেটা তোমরা জেনে রাখো, যে ম্যাককেলস ডাইভার্টিকুলাম যদি থেকে থাকে এবং সেখানে যদি এই গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল মিউকোসা রেমনেন্ট থেকে থাকে, দেন ইউ মে গেট দি আলসার ইন দি ম্যাককেলস ডাইভার্টিকুলাম অলসো। তাহলে কমন সাইড হবে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, lesser curvature of the stomach, lower end of the esophagus, gastrojejunostomy stroma and Meckel's diverticulum. These are the 6 points where you will get the peptic ulcer. মনে থাকবে, please write down it, যে common sites of peptic ulcer, that is first part of the duodenum, lesser curvature of the stomach, lower end of the esophagus, gastrojejunostomy stroma and lastly Meckel's diverticulum. Now রিগার্ডিং দি প্যাথোফিজিওলজি, হাউ ইট হ্যাপেন্স, যদি আমরা একটা ডিজিজের প্যাথোফিজিওলজি জানতে পারি, দ্যাট ইজ ফিজিওলজিটা জানলাম, প্যাথোলজিটা জানলাম, দেন তুমি নিজেই তার ম্যানেজমেন্টটা তৈরি করে ফেলতে পারবা। ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, স্টমাক এবং ডিউডেনামের যে মিউকোসার একটা ডিফেন্সিভ মেকানিজম কাজ করে। ডিফেন্সিভ মেকানিজমকে ডিস্ট্রয় করার জন্য একটা অ্যাগ্রেসিভ ফ্যাক্টর কাজ করে। যখন ডিফেন্সিভ মেকানিজমটা ফেল করে, তখন অ্যাগ্রেসিভ ফ্যাক্টরটা আপার হ্যান্ড হয়ে যায় অ্যান্ড দেন দি আলসার ডেভেলপস। ক্লিয়ার? নাবিলা, তুমি শুনতে পাচ্ছ? স্যার না স্যার, আছে তো সবাই স্যার। তা কেউ কথা বলে রেসপন্ড করে না দিলে হাউ আই উইল বি শিওর দ্যাট দে আর অ্যাটেন্টিভ টু ক্লাস? স্যার আসি স্যার, আপনি পড়ান। তাহলে কথা রেসপন্ড করো না কেন? দিস থিংস আর নট গুড ফর ক্লাস। ওকে, যেটা হোয়াট আই এম টেলিং,
যে স্টমাক অ্যান্ড গ্যাস্ট্রিক মিউকোসাতে একটা তোমার ডিফেন্সিভ মেকানিজম কাজ করে, আর ওখানে কিছু অফেন্সিভ এজেন্ট যে এই ডিফেন্সিভ মেকানিজমের সাথে ফাইট করে যদি ডিফেন্সিভ মেকানিজমকে ফেল করাই দিতে পারে, দেন অফেন্সিভ মেকানিজমটা আপার হ্যান্ড হয়ে গেল, দ্যাট ইজ তোমার আলসার ফর্মেশনটা হলো। তাহলে হোয়াট আর দ্য ডিফেন্সিভ মেকানিজমস ইন দি mucosal layer? First thing, they contains bicarbonates. Second thing, they contains mucus. There is a mucus layer থাকছে, protecting layer থাকছে। আর কি আছে, এই লেয়ারের ভিতরে প্রোস্টাগ্ল্যান্ডিনস থাকছে। আর কি থাকছে, মিউকোসার ভিতরে এডিকুয়েট ব্লাড ফ্লো থাকছে। আর কি থাকছে, এই যে মিউকোসাল এপিথেলিয়ামটা কন্টিনিউয়াসলি রিনিউ হয়। একটা অংশ কোনো কারণে শেড হয়ে গেল, দ্রুত সেটা আবার তৈরি হয়ে যায়। তাহলে এটা কাছে এপিথেলিয়াল রিনিউয়াল, এটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই কয়েকটা জিনিস তাকে তোমার মিউকোসাটাকে মানে ডিফেন্স দিচ্ছে এগেনস্ট এনি অফেন্সিভ এজেন্ট। নাম্বার 1 ইজ বাইকার্বনেট, নাম্বার 2 ইজ মিউকোসাল লেয়ার, নাম্বার 3 ইজ প্রোস্টাগ্ল্যান্ডিনস, 4th one is adequate mucosal blood flow, and 5th one is continuous epithelial renewal. ঠিক আছে? Now, what are the aggressive agents acting here to cause gastric মানে peptic ulcer? Number 1 is আমরা আগেই পড়েছি দি H. pylori organism, Helicobacter pylori organism, first thing. Second thing আসছে কি NSAIDs, NSAIDs তাহলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তারপরে কি আছে, পেপসিনস। তারপরে কি আছে, বাইল অ্যাসিডস। আর একটা জিনিস আছে ব্যাড হ্যাবিট, দ্যাট ইজ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। তাহলে এই কয়টা এজেন্ট, হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপরে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, পেপসিনস, বাইল অ্যাসিডস অ্যান্ড স্মোকিং অ্যান্ড অ্যালকোহলস, এইগুলো হচ্ছে তোমাকে, এরা হচ্ছে অফেন্সিভ এজেন্ট যারা গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউরাল মিউকোসাকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করছে টু মেক এ আলসার। Under normal conditions, a physiologic balance exists between the gastric acid secretion and gastroduodenal mucosal defense. Mucosal injury and thus peptic ulcer occurs when the balance between the aggressive factors and the defensive mechanisms is disrupted. Aggressive factors এর ভিতরে আমরা আগে আলাপ করেছি non-steroidal anti-inflammatory drugs, H. pylori infection, alcohol, bile salts and pepsin can alter the mucosal defense by allowing back diffusion of the hydrogen ions and subsequent epithelial cell injury হচ্ছে। ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে, তোমাকে আলটিমেটলি যদি অফেন্সিভ এজেন্টগুলো যখন এটা আপার হ্যান্ড হয়ে যাচ্ছে, তখনই এটা তোমাকে আমরা ধরে নিচ্ছি যে তখন সেখানে একটা আলসার ফর্মেশন হচ্ছে। ওকে, নাও এটা গেল প্যাথোফিজিওলজি। তাহলে প্যাথোফিজিওলজি আমরা পাচ্ছি কি, যে একটা ডিফেন্সিভ মেকানিজমকে উইক করতে হবে বাই মিনস অফ অফেন্সিভ এজেন্টস, এবং এরা যখন উইক করতে পারে তাহলে সেখানে একটা মিউকোসাল ডিসরাপ্ট হবে অ্যান্ড দেয়ার উইল বি ফর্মেশন অফ অ্যান আলসার। নাও দেয়ার আর সাম etiological or risk factors for the development of peptic ulcer disease. Etiological factors or risk factors for the development of peptic ulcer disease. তো এখানে কতগুলো জিনিসকে আমরা হাইলাইট করেছি, যে সমস্ত এটিওলজিক্যাল ফ্যাক্টর আর রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি আমরা প্র্যাকটিস করি বা প্র্যাকটিস হতে দেই, তাহলে কিন্তু আমরা পেপটিক আলসারে সাফার করতে পারি। এবং সেগুলো কি কি আমরা একটু জানি। ফার্স্ট থিং, লাইফস্টাইলের ভিতরে আছে কি, ইফ আমরা যদি কন্টিনিউয়াস স্মোক করতে থাকি, আমরা যদি অ্যাসিডিক ড্রিঙ্কস বেশি খেতে থাকি, অ্যালকোহল যদি বেশি খেতে থাকি, অ্যান্ড সাম মেডিকেশানস লাইক NSAID যদি আমরা কন্টিনিউয়াস, স্টেরয়েডস এগুলো যদি কন্টিনিউয়াস নিতে থাকি, তাহলে কিন্তু উই উইল বি অ্যাট গ্রেট রিস্ক টু ডেভেলপমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ। তাহলে লাইফস্টাইলের ভিতরে আসছে কি, আমরা যদি স্মোকিংয়ে হ্যাবিচুয়েটেড হয়ে থাকি, আমরা যদি অ্যাসিড ড্রিঙ্কস অ্যান্ড অ্যালকোহল ড্রিঙ্কসে অ্যাডিক্টেড হয়ে থাকি, যদি আমরা মেডিকেশানস লাইক NSAID, স্টেরয়েডস এগুলো যদি আমরা নিতে থাকি বেশি ঘন ঘন, তাহলে these things may be a agent to develop peptic ulcer. Now another important things কি etiological factor কি, H. pylori infection। তাহলে H. pyloriটা একটা অসভ্য জিনিস, এটা গ্যাস্ট্রাইটিস তৈরি করছে, এটা পেপটিক আলসার ডিজিজও তৈরি করছে। সাবরিনা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে H. pylori infection 90% cases have this bacterium is responsible to cause peptic ulcer disease।
তাহলে 90% ক্ষেত্রে যে পেপটিক আলসার ডিজিজটা ঘটে তার 90% ক্ষেত্রে দায়ী করি আমরা এইচ পাইলোরি ইনফেকশনকে। এবং এই ইনফেকশনটা কিভাবে স্টমাকে পৌঁছায়, এই একটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে। আমরা তো ব্যাকটেরিয়া ভাতের সাথে খাই না বা কখন খাচ্ছি আমরা দেখতে পাই না। প্যারাসাইটোলজির ভিতরে একটা এস্টাবলিশড আছে, আইডিয়া আছে, দ্যাট ইজ দি এইচ পাইলোরি পাসড ফ্রম দি পার্সন টু পার্সন বাই মিনস অফ ফিকাল ওরাল রুট অর ওরাল রুট। তাহলে প্যারাসাইটোলজি তো তোমরা পড়েছো, সেখানে প্যারাসাইটসগুলো কীভাবে কোথা দিয়ে যায় আসে এটা এ হ্যাভ আইডিয়া অবভিয়াসলি। আর আমাদের ক্ষেত্রে আমাদের এইটুকু জেনে রাখা দরকার যে এইচ পাইলোরি অর্গানিজমটা একজন যে ইনফেক্টেড পারসন তার থেকে আরেকজন ফ্রেশ পারসনের ভেতরে ট্রান্সমিশনের ওয়ে হচ্ছে ফিকাল ওরাল রুট। হোয়াট ডাজ ইট মিন? ফিকাল ওরাল রুট, হোয়াট ডাজ ইট মিন? খাবারের মাধ্যমে হচ্ছে চলে যাবে। নো, ভালো করে বলো, হোয়াট ডু ইউ মিন বাই ফিকাল ওরাল রুট? ফুড কন্টামিনেটেড উইথ ফিসেস। সেটা তো ঠিক আছে, বাট এটা পাস করছে কিভাবে? ফিকাল ওরাল রুট বলতে আমরা কি বুঝি? কেউ বলো। ফিসেসের মাধ্যমে অর্গানিজমটা পাস করে, পুরো ফুডকে কন্টামিনেশন করে। ওই ফুডটা যদি হচ্ছে আনহাইজিনের অবস্থা আবার ইনটেক করা হয় তাহলে। ভেরি গুড, ইউ আর কারেক্ট। কোনো ইনফেক্টেড পারসনের যে স্টুল পাস করছে ওর সাথে তোমার এই অর্গানিজমটা পাস হয়ে যাচ্ছে স্টুলের সাথে। এইবার এখান থেকে সামহাও সে আরেকবার কোনো ফুডকে কন্টামিনেশন করছে এবং সেই কন্টামিনেটেড ফুডটাকে যখন আমরা ওই কন্টামিনেশন অবস্থায় ইনজেস্ট করি, দেন ইট ইজ দ্য এভরি পসিবিলিটি টু গেট এন্ট্রি অফ দি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। ওকে, অ্যান্ড অ্যানাদার ওয়ে আছে, সেটা হচ্ছে ওরাল রুট। হোয়াট ডু ইউ মিন বাই দিস ওরাল রুট? কেউ বলতে পারো? বুশরা বলো তো, ওরাল রুট বলতে কি বুঝি আমরা? মিম বলতে পারো? লিপ কিসের মাধ্যমে। ইয়েস, ভেরি গুড। তাহলে এটা হলো একটা ইনফেক্টেড পারসনকে যদি লিপ কিস করা হয়, যেটা ওরাল ক্যাভিটিতে অর্গানিজম থেকে থাকে, সেখান থেকে আরেকজনের ভিতরে চলে গেল। তাহলে এই অর্গানিজমটা কেন এত সহজে স্প্রেড করতে পারে? যেহেতু এটা ফিকাল ওরাল রুট ফলো করে, একটা ওরাল রুট ফলো করে। সো এই ইম্পর্টেন্ট অর্গানিজমটা এইভাবে আমাদের শরীরে ইনফেক্টেড পারসন থেকে নন ইনফেক্টেড পারসনের ভিতরে ট্রান্সমিট হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে টু ডেভেলপমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ, দ্যাট ইজ দি এজ। অল এজে কিন্তু ইউজুয়ালি পেপটিক আলসার ডিজিজ হয় না। এখানে দেখা যাচ্ছে পেপটিক আলসারের ভিতরে কিন্তু দুটা ভাগ আছে। ওয়েন আলসার ইজ ইন স্টমাক, তখন আমরা এটাকে বলি গ্যাস্ট্রিক আলসার। ওয়েন আলসার ইজ ইন ডিউডেনাম, তখন আমরা এটাকে বলি ডিউডিনাল আলসার। ওকে, এটা আমরা পরে আরও বিস্তারিত পড়ব। তো ডিউডিনাল আলসারটার অকারিংয়ের কমন এজ হচ্ছে 30 to 40 ইয়ার্স অফ এজ। 30 থেকে 40 বছর বয়স্ক মানুষের ভিতরে ডিউডিনাল আলসারটা হওয়ার প্রবণতাটা বেশি, আর গ্যাস্ট্রিক আলসারটা হয় সাধারণত ওভার দি 50 ইয়ার্স অফ এজ। ইট ইজ এ কমন, বাট অলওয়েজ কমন থিং যে সবসময় ঘটবে, ইট ইজ নট দ্যাট। এর কিছু অল্টারেশন হতে পারে, বাট কমন হচ্ছে duodenal ulcer occurs in the age range of 30 to 40 years and gastric ulcer occurs in the range of over 50 years. Now another important etiological factor is the gender, that is duodenal ulcer are more common in the women, but gastric ulcer is more common in case of males. ঠিক আছে, তাহলে আমরা দুটো পেলাম। ডিউডিনাল আলসারটাকে আমরা পাচ্ছি যে মেয়েদের বেশি, অ্যান্ড গ্যাস্ট্রিক আলসারটা আমরা পাচ্ছি পুরুষের একটু বেশি। একটা জেনেটিক ফ্যাক্টর এখানে কাজ করে। এর বাইরে আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন যে সমস্ত পার্সন দোজ হু আর হ্যাবিচুয়েটেড উইথ স্ট্রেসফুল যারা লাইফ লিড করে, যে সমস্ত পার্সনরা, তাদের ভিতরে এই ধরনের আলসার হওয়ার প্রবণতাটা খুব বেশি। তাহলে আমরা পাচ্ছি কি এটোলজিক্যাল ফ্যাক্টরের ভিতরে লাইফস্টাইলের ভিতরে কিছু জিনিস পেয়েছি। এইচ পাইলোরি ইনফেকশন পেয়েছি, এজ, জেন্ডার অ্যান্ড জেনেটিক ফ্যাক্টরস অ্যান্ড সাম আদার ফ্যাক্টরস, of which most important one is the stressful life pattern. Okay.